আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন চলমান দেখার জন্য। চলমানে আজকে আমি আছি আব্দুল নূর তুষার। আপনারা জানেন চলমান ঘটনাবলী নিয়ে কথা বলে থাকে এবং আমাদের অনুষ্ঠানে আলোচকরা আসেন। সাধারণত দুজন আলোচক থাকেন, তবে মাঝে মাঝে আমরা একজনকে নিয়ে আসি এই জন্য যে তার সঙ্গে 1 ঘন্টা কথা বলা কম হয়ে যায়। আজকেও তেমন একজন অতিথি আমাদের মধ্যে আছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে ইতিহাসের দলিল লেখক, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যারা টেলিভিশনের পর্দায় নয় বরং ইন্টারনেট আছে এমন ডিভাইসে আমাদেরকে দেখতে চান, তারা কোথায় দেখতে পাবেন? ফেসবুকে যদি দেখতে চান তাহলে দেখবেন নেক্সাস টিভি ডিজিটাল বিডি এই ঠিকানায়, আর ইউটিউবে দেখতে চাইলে @নেক্সাস টেলিভিশন লাইভ। আরও একবার বলছি, ইউটিউবে দেখতে চাইলে @নেক্সাস টেলিভিশন লাইভ, এবং ফেসবুকে দেখতে চাইলে নেক্সাস টিভি ডিজিটাল বিডি এই ঠিকানায়। চলুন তাহলে পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। তার সঙ্গে কথা বলবো আগামী 1 ঘন্টা এবং জানবার চেষ্টা করব তার নিজের ভাবনা, তার বই নিয়ে কথা বলবো এবং কথা বলবো ইতিহাস নিয়ে। সঙ্গে এটাও বলবো যে এই মুহূর্তে পৃথিবী আসলে কোন দিকে যাচ্ছে, জুলাই বিপ্লব আসলে কোন পর্যায়ে গিয়ে স্থির হয়েছে অথবা চলমান আছে কিনা, এই সব কিছু। আমাদের সঙ্গে আছেন লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ। কেমন আছেন? ভালো আছি, ভালো নেই। ভালো আছি, ভালো নেই। কেন ভালো আছেন এবং কেন ভালো নাই, আমরা কি জানতে চাইতে পারি? ভালো আছি বললাম যে যে নিজের অবস্থানে সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আর ভালো নেই মানে বলি যে আসলে আমরা তো সামনে কিছু দেখছি না। সামনে কিছু দেখছেন না, এই প্রশ্নে আমি আসবো, তবে তার আগে একটু জানতে চাই যে আপনি একটি দীর্ঘ সময় ধরে লেখালেখি করছেন এবং মূলত আপনার আগ্রহ হচ্ছে বাংলাদেশের অনেকটা আনডকুমেন্টেড হিস্ট্রিকে ডকুমেন্টেড করা, এবং যেসব বিষয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে সেই বিতর্কগুলির এক ধরনের সমাধান আপনার লেখার মধ্যে আমরা খুঁজতে দেখি আপনাকে। যেমন আমরা প্রচুর শুনেছি বক্তৃতায় এখানে সেখানে বলা হয়ে থাকে কোথায় সিরাজ শিকদার, কিন্তু আপনি সিরাজ শিকদারকে নিয়ে বই লিখেছেন। বলা হয় রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খান, আপনি তাকে নিয়ে বই লিখেছেন। আপনি 2 নেত্রীকে নিয়ে বই লিখেছেন, একজন খালেদা জিয়া, একজন শেখ হাসিনা। আপনি জাসদের ইতিহাস লিখেছেন, যে দলের সাথে আপনার খানিকটা সম্পর্ক ছিল, এবং এর বাইরে আপনি আওয়ামী লীগের ইতিহাস লেখার চেষ্টা করেছেন, বিএনপির ইতিহাস লিখেছেন। আপনি এক ধরনের ইতিহাস লিখে রেখে যাওয়ার চেষ্টা করছেন, যেটি আসলে এখনো অনেক জায়গায় মীমাংসিত হয় নাই। আপনি যুদ্ধের ইতিহাস লেখার চেষ্টা করেছেন, বাংলা মানে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই যুদ্ধে কার কি অবস্থান ছিল সেটা নিয়ে বই লিখেছেন। দুর্ভিক্ষের সময়ের একটা ক্রনিকল তৈরি করার চেষ্টা করেছেন গণকণ্ঠ পত্রিকার প্রকাশিত রিপোর্টগুলি নিয়ে। আপনার লেখার মধ্যে কেন এই ঘুরে ফিরে এই বিষয়গুলি আসে? আসলে বাঙালি রাজনীতি নিয়ে খুব বেশি মাথা ঘামায়, এটা নতুন না। এটা আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকেই দেখছি। রাজনীতি সচেতন, এটা পাওয়ার সেন্টারও ছিল বাংলায়, ভারতের মধ্যে রাজধানীও ছিল বাংলায়, এবং এখানে ব্রিটিশদের সাথে সহযোগিতাও করেছে বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ওই সময়ে। আবার বিদেশের বিরুদ্ধে রেজিস্ট্যান্স মুভমেন্টও করেছে বাঙালি মধ্যবিত্ত। তো এই ডুয়েল ক্যারেক্টার আমরা দেখি। তো আপনি একটা জিনিস দেখবেন যে পৃথিবীর অন্যান্য দেশে মানে খুব অল্প সময়ের জন্য মানুষ রাজনীতি নিয়ে মাতামাতি করে। আমরা যে যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করি, ইলেকশনের আগে পরে একটু মাতামাতি করে, ইলেকশন আগে যে কতগুলি ওই যে প্রাইমারি হয় ওদের কিছু কিছু, ওই সময় একটা সেন্সেশন তৈরি হয়, মানুষের মধ্যে কে আসতে যাচ্ছে পরবর্তী ক্যান্ডিডেট, সবার মধ্যে হয় এমন না। কিন্তু আমাদের এখানে দেখবেন যে মানে দিন রাত 24 ঘন্টা 12 মাস মানে বছর পর বছর আমরা ভাই দেশ কোন দিকে যাচ্ছে, আচ্ছা কি বুঝতেছেন, মানে এই আলাপগুলো কিন্তু যার সঙ্গে দেখা হবে সে বলবে, এবং প্রশ্নের মধ্যে রাজনীতির গন্ধ থাকে। তো আমরা বুঝে হোক না বুঝে হোক রাজনীতির বাইরে আসলে আমরা কেউ যেতে পারছি না। হতে পারে যে আর এটার আর একটা কারণ হচ্ছে আমরা সব ব্যাপারেই একটা অপিনিয়ন দিই, এইটা আমাদের মধ্যে আছে আর কি। সুবে বাংলা ছিল কৃষি নির্ভর অর্থনীতির জায়গা, এবং এখানে যেহেতু একাধিক ফসল হতো, ফলে আমরা মানুষ যতটুকুই হই না কেন আমরা খাজনা বেশি দিতাম, কারণ তখন তো কৃষি নির্ভর অর্থনীতিতে কৃষি উৎপাদিত পণ্যই হচ্ছে খাজনার উৎস। তো সেই কারণে এইখানে মুঘলদের একটা আকর্ষণ ছিল, এইখানে তারা শাসক বসিয়ে দিয়ে শুধু খাজনাটা আদায় করতেন, কিন্তু মুঘলরা এখানে থাকতেও আসেন নাই, মুঘলরা এইদিকে খুব একটা মনোযোগও দেন নাই। এখানে মূলত মুঘলদের সেনাপতিরা, মুঘলদের
কৃপাধন্য ব্যক্তিরা আমাদেরকে না, শাসন এখানে তো করেছে। বৃষ্টি আর মশায় দুইটা ভীতির কারণ ছিল তাদের। কিন্তু ব্রিটিশরা এইখান থেকে তাদের যাত্রা শুরু করলো মূলত এই বাংলার যে নবাবকে পরাজিত করে তারা একটা সুবেদারি মতোই শুরু করলো আসলে, এবং করে তারপরে ধীরে ধীরে তারা পুরো ভারতের উপরে তাদের কর্তৃত্ব নিয়ে গেল। এবং শুরুতে এখানে কিন্তু বাঙালি উচ্চবিত্তরা মূলত ব্রিটিশদেরকে সাহায্য করেছিল, তখন তো নিম্নবিত্ত মধ্যবিত্তরা না, ওদের তো রাজনীতি নিয়ে মাথা ঘামাতো না। সেটাই। কিন্তু পরে কি করে মধ্যবিত্ত এই রাজনীতির মধ্যে আসলো, আপনার কি মনে হয় মধ্যবিত্ত কখন থেকে এই রাজনীতিতে ঢুকে পড়লো? না, মধ্যবিত্ত শ্রেণীটাই তো তৈরি হলো আসলে পরে হয়েছে। ব্রিটিশ কলোনিয়াল পাওয়ারের মধ্য থেকে, তাই না? তারা আমাদের এখানে স্কুল কলেজ বানালো, মূলত কেরানিদের হাত ধরে ইউরোপীয় মধ্যবিত্তের শিক্ষা যাত্রা। এখান থেকে আমরা যেটাকে বলি ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট, এটা আস্তে আস্তে তাদের প্রয়োজনেই আমাদেরকে ব্যবহার করছে। কিন্তু একই সঙ্গে আবার দেখা যাচ্ছে এই শিক্ষাটা আবার আমাদেরকে বিদ্রোহী হতেও শিখিয়েছে। তো দুইটাই আছে আর কি। আমরা মানে খুব সুইপিংলি বলতে পারবো না যে সব মানে একমাত্রই। তো শেষ পর্যন্ত আমরা রাষ্ট্র পেলাম, যেটা মীমাংসার রাষ্ট্র। পাকিস্তান আর ভারত আলাদা হলো, কিন্তু আমরা বুঝলাম যে মীমাংসার রাষ্ট্র আসলে মীমাংসা ঠিক মতো হয় নাই। এবং তারপরে ভাষা আন্দোলন, তারপরে স্বাধীনতা যুদ্ধ, তারপরে বাংলাদেশ। এবং আপনি এই ইতিহাসকে আপনি ধরে রাখার জন্য প্রচুর সাক্ষাৎকার নিয়েছেন, মানুষজনের সঙ্গে কথা বলেছেন। আপনার কি মনে হয় যে আমাদের ইতিহাস কি আসলে ঠিক মতো লেখা হয়নি এখনো? আপনি সেই চেষ্টাটা করছেন যে অন্তত কিছুটা অবদান রাখার জন্য? ইতিহাস মানে লেখা, এটাও একটা চলমান প্রক্রিয়া আসলে। তো আমরা তো এক একজন এক একভাবে দেখি, সেই আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। এই দৃষ্টিভঙ্গিটা অনেকটা নির্ভর করে আমাদের অবস্থানের উপরে। তো মানে আমি টেবিলের কোন পাশে বসে আছি, এখানে তো একটা ক্ষমতার ব্যাপার আছে, রাষ্ট্র ক্ষমতা। আমি কি তার বেনিফিশিয়ারি না ভিকটিম? ইতিহাসটা কিন্তু ওইভাবে আসে অনেক সময়। হ্যাঁ, যে জেতে বা যে বিজয়ী পক্ষে থাকে সে ইতিহাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো ফলে ইতিহাসের হিরো হয় বিজয়ীরা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এর বাইরেও চেষ্টা হয় আমাদের মধ্যে। মানে যেটা বলি আমি, যে একটা নির্মোহ হয়ে পক্ষপাত সরিয়ে রেখে, আমাদের মধ্যে নানা রকম ব্যক্তিগত পক্ষপাত থাকতে পারে, কিন্তু যখন আমরা লিখব, ইভেন আমরা যখন পাঠ করব, তখন যদি একটা পক্ষপাত কাজ করে, তাহলে কিন্তু আমি ভালো পাঠকও হতে পারবো না। কারণ আমার মধ্যে যে পূর্ব ধারণা আছে, আমি যখন নতুন একটা বই পড়ব বা নতুন একটা তথ্য আমার সামনে আসবে, সেটা যদি আমার পূর্ব ধারণার সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন আমি সহজে সেটা গ্রহণ করতে চাইব না। ফলে আমাদের এখানে যেটা হয়েছে, ইতিহাস চর্চার চ্যালেঞ্জ দুটো। একটা হচ্ছে নির্মোহ ইতিহাস লেখা, পক্ষপাত দুষ্ট না হয়ে, আর পক্ষপাত দুষ্ট না হয়ে সেটা পাঠ করা, মানে পাঠক মন তৈরি হওয়া। তো আমরা অনেক সময় দেখি যে অনেক পাঠক, আপনি জানেন যে আমরা যখন লিখি, তারপর অনেক পাঠকের সঙ্গে কথা হয়, আলোচনা হয়, সমালোচনা হয়, বিতর্ক হয়, গালাগালো খাই অনেক। তো পাঠক অনেক সময় একটা জিনিস বলে যে আপনি তো নিরপেক্ষ না। কিন্তু আমার পাল্টা প্রশ্ন থাকে, এই পাঠকও কিন্তু নিরপেক্ষ না। অর্থাৎ ধরেন পাঠকের একটা পক্ষপাত আছে পার্টিকুলার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতি। সেই দৃষ্টিভঙ্গিটাকে যদি আমি মানে আফোর্ড না করি বা একটু সমালোচনা করি, তখন সে আহত হয় বা ক্ষুব্ধ হয়। তো সেক্ষেত্রে পাঠক আর নিরপেক্ষ থাকে না, কিন্তু পাঠক চায় লেখক নিরপেক্ষ হোক। ইতিহাসের অনেকগুলি জায়গা আছে, যেমন সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস। ইতিহাসকে ভাগ ভাগ করে আমরা এক একটা সময়কে বুদ্ধিজীবীদের উত্থান কিংবা সামাজিক সাংস্কৃতিক আন্দোলন এইভাবে আমরা পড়ি। আপনি বেছে নিয়েছেন একটা কঠিন জায়গা, রাজনৈতিক ইতিহাস, যেখানে ক্ষমতাবানরাই থাকে এবং ক্ষমতাবানরা অনেকে জীবিতও থাকে আপনার ইতিহাসের মধ্যে। তখন আপনি ইতিহাস লিখেছেন এবং এটা লিখতে গিয়ে আপনি বহু মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকারে যেটি ঘটে, সাক্ষাৎকার তো স্মৃতি নির্ভর, এবং এই স্মৃতি নির্ভরতার মধ্যে কিছুটা ভুল ত্রুটিও থাকতে পারে। এই জন্য আমি লক্ষ্য করেছি যে আপনি একই বিষয়ে একাধিক লোকের সাক্ষাৎকার নিয়েছেন একই ঘটনার, যাতে করে আমরা পড়তে পারি। এইসব ক্ষেত্রে আপনি কোনো মন্তব্য করেন না, সাক্ষাৎকারটা হুবহু দিয়েছেন। একই ঘটনা হয়তো একজন একভাবে বলছেন, আরেকজন আরেকভাবে বলছেন, একই ব্যক্তিকে নিয়ে তিনজন কথা বলছেন এবং ওই তিনজনের বক্তব্য আপনি দিয়েছেন। কিছু আছে তারা শুনেছেন, কিছু আছে প্রত্যক্ষদর্শী সাক্ষী, এইভাবে আপনি দিয়েছেন। আমি দুটো বই নিয়ে আপনার প্রচুর কথা হয়েছে, একটা হচ্ছে লাল সন্ত্রাস, আরেকটা হচ্ছে প্রতিনায়ক।
এই দুটি বইতে আপনি দুজন লোককে চিত্রায়িত করেছেন যারা মূলত ক্ষমতায় যায় নাই, ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে, এবং একটা পর্যায়ে একজন নিহত হয়েছেন, আরেকজন রাজনীতির পেছনে থেকেছেন, তাকে সবাই বলেছে রহস্য পুরুষ, সিরাজুল আলম খান এবং সিরাজ শেখদার। দুজনের নামের মধ্যে সিরাজ আছে। তো আমার জানার ইচ্ছাটা হচ্ছে যে আপনি এই দুটি চরিত্রকে যখন চিত্রায়িত করতে চেয়েছেন, আপনি তো জানতেন যে তাদেরকে নিয়ে অনেক বিতর্ক আছে, আপনি কি বিতর্কটা মীমাংসা করতে চেয়েছিলেন নাকি আপনি আরো বিতর্ক তৈরি করতে চেয়েছিলেন? না, আসলে বিতর্কের মীমাংসা না, বিতর্কটা হয় আসলে ইগনোরেন্স থেকে। আমরা যদি পুরো দৃশ্যপটটা যদি আমাদের সামনে না থাকে, আমরা অনেক সময় অন্ধকারে ঢিল ছুড়ি, তখন কিন্তু বিতর্কগুলি হয়। আমরা যদি পুরো মানে চিত্রপটটা যদি পরিষ্কার থাকে আমাদের সামনে, তখন তার বিতর্কের স্কোপ থাকে না। আমরা অনেক কিছু জানি না এবং এক জীবনে সবটা জানা সম্ভব না। তো যখনই নিত্য নতুন তথ্য আমরা পাই, সেটা যখন তুলে ধরি, তখনই মনে হবে এটা নতুন, তখন এটা বিতর্ক তৈরি করে যে আগে তো এটা বলে নাই কেউ। তো আমার দুটো বইয়ের মধ্যে এই ধরনের অনেক তথ্য আছে। আরেকটা ব্যাপার হলো যে বিতর্কটা কিভাবে হয়। আমি যাদের সাক্ষাৎকার নেই, অনেক সময় আমি বুঝি যে ভদ্রলোক তো সবটা বলছে না, কিছু ঢেকে রাখছে, কিছু ঢেকে রাখছে, কিছু অতিরঞ্জন করছে, অন্যকে খাটো করছে এবং অনেক সময় মিথ্যা কথাও বলছে। আমি বুঝি, কিন্তু আমি তো সরাসরি বলতে পারি না আপনি তো মিথ্যা কথা বলতেছেন, তাহলে তো আমাকে আর উনি সাক্ষাৎকার নেবে না। তখন আমি ক্রস চেক করার জন্য ওই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক হয়তো আরেকজনের আমি সাক্ষাৎকার নিই। তো নিলে দেখা যায় যে সেখানে আরেকটা ভিউ আসে। তো এই অনেকগুলো ভিউ, এখন আমি তো জাজমেন্ট দিতে পারছি না। আমি চাচ্ছি একজন পাঠকের কাছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তথ্য। আমি তথ্যটা দিচ্ছি, পাঠক নিজেই নির্ধারণ করতে পারবেন কোনটা ঠিক কোনটা। আমি পাঠককে কিন্তু সিদ্ধান্ত গিলিয়ে দিতে চাই না। কিন্তু আপনার নিজেরও তো এই তথ্য সংগ্রহ করতে গিয়ে, লিখতে গিয়ে আপনার নিজেরও তো ধারণা নিশ্চয়ই বদলায়। আপনি নিজেও তো অনেক নতুন তথ্য জানতে পারেন যেটা আপনি আগে জানতেন না। এইভাবে যদি একটা নির্মোহ বিশ্লেষণ করতে বলি আপনাকে, আপনি আসলে সিরাজ শিকদারকে কিভাবে দেখেন? কারণ একদল রাজনীতি যারা করেন তারা মনে করেন তিনি ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন, তিনি সত্যি একজন প্রকৃত বিপ্লবী ছিলেন। কিন্তু আপনার বইয়ের নামের মধ্যে লাল সন্ত্রাস কেন আছে, এটা নিয়েও তারা খুব আপত্তি করেছিলেন। লাল সন্ত্রাস কেন হবে? আপনার কি মনে হয়, তাকে যদি আপনি নির্মোহভাবে দেখতে যান, আসলেই কি তিনি ওই ধরনের নেতা ছিলেন যে বাংলাদেশকে বদলে দেওয়ার মতো? আসলে হয় কি, আমরা যখন তরুণ, মানে বিশ্ববিদ্যালয়ে পড়ি, ওই সময়ের মানে 60-এর দশকের শেষ দিকে, 70 দশকের শুরুর দিকে, ওই সময়ে তরুণদের মধ্যে ক্রেজ দুইজনকে নিয়েছিল। এটা কি অন্য কারণে যে কমিউনিজম, চে গেভারা, ফিডেল ক্যাস্ট্রো এত কাছাকাছি, এই কারণে আপনারা ভেবেছিলেন উনি তাদের মতো? না, ওই সময়ের আপনি মানে পটভূমিটা চিন্তা করেন, 69-এর একটা গণ আন্দোলন হচ্ছে, স্বাধীনতার চেতনায় মানুষ, এটা আমাদেরকে অনেক অনেক এগিয়ে দিয়েছে, আমাদের মানে মন মানসিকতা দৃষ্টিভঙ্গি। তারপরে 71, ফলে যেটা হয়েছে, এবং ওই সময়ে কিন্তু এই দুইজন কথা আমরা শুনি, এবং দুইজনের একজন স্বাধীনতা যুদ্ধের একদম পক্ষে, আরেকজন কিন্তু বলছেন যে স্বাধীনতা যুদ্ধ দরকার নাই, এটা আসলে কামড়াকামড়ি। না 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 না, এটা উনি বলে নাই। তাদের মধ্যে অনেক বিভাজন ছিল। যেমন সিরাজ শিকদারকে নিয়ে আমি বলি যে পূর্ব বাংলা বলেছেন যে এটা পূর্ব বাংলায় আছে, এখনো পূর্ব বাংলাই বলেছে, আরো অনেকেই বলেছে, কেউ কেউ তো পূর্ব পাকিস্তানও বলেছে, সেটা আমি ধরবো না। কিন্তু বাংলাদেশ যে মানে এই পূর্ব বাংলা যে পাকিস্তানের উপনিবেশ, এবং এই যে জাতীয় যে দ্বন্দ্বটা, এটার যে মীমাংসাটা জরুরি, এটা তো উনি প্রথম বলেছেন। অন্তত ইন লিটারেচারে আমরা সেটা পাই 68 সালে, পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের থিসিসে এটা আছে। তারপরে ধরেন মুক্তিযুদ্ধের সময় তিনি সংগঠিত করেছেন এই বরিশালের পেয়ারা বাগানে একটা রেজিস্ট্যান্স মুভমেন্ট। পরে সেটা টিকে নাই বেশি দিন। একদিকে পাকিস্তানি সৈন্যদের আক্রমণ, অন্যদিকে সরসিনার মাদ্রাসার ছাত্ররা গিয়ে সব গাছ টাছ কেটে ফেললো, তারপরে এটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। ওখানে একটা সমস্যা ছিল, ওনার রাজনীতিটা ছিল অনেকটা জনবিচ্ছিন্ন, ক্যাডার ভিত্তিক। ফলে হচ্ছে কি, মানুষের মধ্যে সে আলোড়নটা তৈরি করতে পারে, মানে জনসংযোগ ছাড়াই বা জনগণের সাথে যোগাযোগ ছাড়াই তিনি কি এক ধরনের একটা আন্দোলন করছিলেন? না, ওনারা তো ওনাদের থিসিসই ছিল গণসংগঠন করা যাবে না। তো গণসংগঠন না করলে তো মানুষ তো ওনাদের ভাষাগুলো বোঝে না। অন্যদিকে আপনি দেখেন যে সিরাজ আলম খানের মানে ক্ষমতার ভিত্তিটা কি, মূলত ছাত্রলীগ ছিল একটা গণসংগঠন, তার বিশাল বিস্তৃতি।
69-70 সালে আমরা দেখলাম যে বিভিন্ন ছাত্র সংগঠনের ছাত্র প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের জয় জয়কার, ফলে একটা জনসংযোগ আসছে। তো যেই ছেলেটা ছাত্রলীগ করে সে তো তার পরিবারে, তখন তো একটা গ্রামে হয়তো একজন কলেজে পড়ে বা সে প্রভাব বিশ্ববিদ্যালয়ে বিস্তার পড়ে, করে। তার প্রভাব, তার ওপিনিয়ন মেকার হয়ে গেছে ওই সময়। এখানে একটা ডিফারেন্স আছে যে একটা গণসংগঠনের ভূমিকা একটা আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে। তো সেই ভূমিকাটা যেটা হচ্ছে ওই নকশালবাড়ি আন্দোলনের যে ফল আউট যেটা, সেখানে তারা গণসংগঠনের ভূমিকাটাকে অস্বীকার করেছে এবং বলেছে এটার দরকার নাই। ফলে ওই থিসিসটা যারা গ্রহণ করেছে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তো ফলে যেটা হয়েছে আপনি দেখবেন, যেটা আমরা দেখলাম, আপনার কি মনে হয় যে তত্ত্ব নিয়ে বেশি জোর দেওয়ার কারণে এই আন্দোলনগুলি বা এই নেতৃত্ব তত্ত্ব, ব্যর্থ হয়েছে? শব্দ এবং এই কনসেপ্টগুলো আসলে তো আমাদের দেশজ না। তো আমাদের এখানে এই যে টোটাল যে কমিউনিস্ট মুভমেন্টের মানে ক্রাইসিসটা যদি আমরা দেখি, প্রেসক্রিপশন ছিল দুইটা, একটা মস্কোর, একটা বেজিংয়ের। তো সরাসরি কিন্তু মস্কোপন্থীদের সাথে মস্কো সম্পর্ক ছিল, পিকিংপন্থীদের সাথে পিকিংয়ের কোনো সম্পর্ক ছিল না। এটা কোনোদিন পিকিংয়ে যায় নাই, ওদের কোনো নেতার সাথে দেখা হয় নাই, কথা হয় নাই। এদের যোগাযোগটা ছিল পিকিংপন্থী পশ্চিম বাংলার রাজনীতিবিদদের সঙ্গে, এবং সেভাবেই কিন্তু তারা হয়েছে। ফলে যেটা হয়েছে, ওই ইমিটেট করতে গিয়ে, অনুকরণ করতে গিয়ে একটা মধ্যে পড়ে গেছে। ধন্যবাদ। এই পর্যন্ত আমরা আলাপ করেছি আপনার বই নিয়ে। আমরা এরপরে বর্তমানের রাজনীতি, জুলাই বিপ্লব, এইসব নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। তবে তার আগে একটি বিরতি নিচ্ছি। আমরা লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের কাছ থেকে জানবার চেষ্টা করছি যে আসলে কিভাবে ইতিহাসকে খুঁজে পাওয়া সম্ভব, এবং যে ইতিহাস খুব কাছেই ঘটে গিয়েছে, যার প্রত্যক্ষদর্শী এখনো আছে, সেরকম ইতিহাস লেখার সময় আসলে কি বিষয়গুলি ভাবতে হয়, অথবা কোন জায়গাতে আমরা আসলে ভুল করেছি। চলুন তাহলে বিরতির পর ফিরে এসে এই প্রশ্নগুলির জবাব খুঁজব। বিরতি শেষ হয়েছে, ফিরেছি চলমানে। চলুন কথা বলি যে আড্ডায় ছিলাম সেই আড্ডায় ফিরে গিয়ে। জনাব মহিউদ্দিন আহমেদ, আমরা অতি সম্প্রতি জুলাই আন্দোলন, কেউ বলছেন জুলাই বিপ্লব, এই বিষয়টি দেখলাম যে শুরু হলো, এবং অনেকে বলছেন এটা শেষ হয়েছে, অনেকে বলছেন এটা চলমান আছে, অনেকে বলছেন এখান থেকে যা পাওয়ার ছিল তারা পান নাই এবং এই আন্দোলন অব্যাহত থাকবে। আপনার কি মনে হয় এটা আসলে কতটুকু সফল এবং এটা আসলে কতটুকু বিপ্লব? বিপ্লবের তো একটা ক্লাসিক্যাল ডেফিনেশন আমরা শুনে আসছিলাম, তো সেটা আমাদের এখানে আসলে ওয়ার্ক করে না। আমরা যে কোনো পরিবর্তনকে যার পক্ষে যায় সে সেটাকে বিপ্লব বলে দেয়। যেমন যখন বাকশাল হয়েছিল তখন তারা এটা বলতো দ্বিতীয় বিপ্লব, তাই না? হ্যাঁ, মূলত শেখ মুনি এবং এরা এটাকে চালু করেছিলেন দ্বিতীয় বিপ্লব। না, এটা মানে শেখ মুজিব নিজেও বলেছেন এটা হ্যাঁ, আমার কারণ দ্বিতীয় বিপ্লব। উনি তো প্রভাবিত হতেন বলে আমরা জানি। দ্বিতীয় বিপ্লব। তো প্রথম বিপ্লব কোনটা জানি না, তো ধরে নিলাম প্রথম বিপ্লব হচ্ছে আপনার ৭১। বইয়ের মধ্যেই আছে যে উনি প্রভাবিত হতেন। হ্যাঁ, সিরাজুল আলম খানের যে বইটা, না, সেখানে আছে যে উনি এরকমও বলেছিলেন যে বাড়িতে সিরাজুল আলম খান আসার পরে যে শেখ মুনি জেনে গেল। হ্যাঁ 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 আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ উনি আসতে বলেছিলেন, কিন্তু এসে যে ঘরে প্রবেশ করলেন সিরাজুল আলম খান, ওই ঘরে খবর চলে গেল। শেখ শহীদ এবং শেখ কামাল সম্ভবত বসেছে, শেখ শহীদ আর বোধহয় ছিল, কেউ একজন ছিলেন, এবং উনি ওই ঘরে ভুল করে ঢুকে যাওয়াতে উনি বলেছিলেন যে মনি তো জেনে যাবে। হ্যাঁ, তার মানে উনি প্রভাবিত হতেন। বা আছে না অনেক সময়ে মানে পারিপার্শ্বিক তো নেতা, সেই হিসেবে হয়তো উনি পরিবার, নিয়ে ফেলেছিলেন যে এটা- এটাও দ্বিতীয় বিপ্লব। কিন্তু এই যে দ্বিতীয় বিপ্লব, ওই জায়গাটা থেকে আমরা জানতে চাই যে কেন আমরা সবকিছুকে বিপ্লব ভাবতে ভালোবাসি, এবং তারপরে দেখা যায় যে এটা কতটুকু বিপ্লব শিওর হতে পারি না। এখানে হয় কি, মানে মানে যে কোনো একটা পরিবর্তন, যেটাকে আমরা বিপ্লব বলি বা যাই বলি না কেন, এইটা যে স্টিয়ার করে এবং তার বেনিফিটটা নেয়, তার চোখে ওইটা বিপ্লব। আর যে এটার অন্য সাইডে থাকে, ওইটার দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয় বা তার ভিকটিম হয়, তখন তার কাছে সেটা প্রতি বিপ্লব। যেমন আপনি ৭৫-এর ১৫ই আগস্ট আমরা একটা ক্লাসিক্যাল উদাহরণ দিতে পারি। যারা এই ঘটনাটা ঘটালো তারা কিন্তু বলছে এটা একটা বিপ্লব, কিন্তু যারা ক্ষমতা হারালো তারা এটাকে বলছে প্রতি বিপ্লব, যে একটা প্রতি বিপ্লব হয়েছে, বিপ্লব হয়নি। সেম বিপ্লব বললে সুবিধা পাওয়া যায়, এই জন্যই কি বিপ্লব বলে? না, বিপ্লব শব্দটা ওই রকম হয়ে গেছে আর কি। যারা মানে
যারা মানে যারা নিয়ন্ত্রণ, বেনিফিশিয়ারি, যাদের হাতে যারা নিয়ন্ত্রণ, উপকৃত, যাদের হাতে যাদের নিয়ন্ত্রণ, হাতে তারা নিয়ন্ত্রণ, কাজটাকে বিপ্লব বলে। হ্যাঁ, তারা সেটাকে বিপ্লব বলে। যেমন মনে করেন যে একটা গোষ্ঠী, আমি এই মস্কোপন্থী কমিউনিস্টদের কথাই বলি, ধরেন ৭৫-এর ১৫ই আগস্টকে তারা প্রতি বিপ্লব বলছে। তারা বলছে এভাবে সবাইকে মেরে ফেলাটা এটা খুবই অন্যায়, এটা জঘন্য কাজ হয়েছে। আমি ধরে নিলাম এটা, ওটার মধ্যে একটা অভ্যুত্থান এবং তার সঙ্গে একটা গণহত্যার এলিমেন্ট, দুইটা কিন্তু আছে। অভ্যুত্থানে মানে শাসকের মৃত্যু, নিহত হওয়া, পালায়া যাওয়া, এটা পৃথিবীতে বহু ঘটনা আছে। কিন্তু এইভাবে পরিবার শুদ্ধ মেরে ফেলার এরকম ঘটনা অল্প কয়েকটা আছে, খুব বেশি নাই, এবং ওইটাকে কোনোভাবে লেজিটিমাইজ করা যায় না। জারের পরিবার সহ জারকে হত্যা হ্যাঁ, করা কিন্তু আমি হয়েছিল। এটাই বলি, কিন্তু মুঘল বাদশা তার সন্তানদের জারের সহ। পরিবারকে অক্টোবর বিপ্লবের বছরখানেক পরে বা তারও পরে কাস্টডিতে মেরে ফেলা হয়েছিল, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তো এটাকে বিপ্লব বলা হচ্ছে। তো সুতরাং কথা হচ্ছে যে ওইটাই আমি বলছি, যে যারা নিয়ন্ত্রণ করে বা যারা বেনিফিট পায় তারা একভাবে দেখে। ফরাসি বিপ্লবে ফ্রেঞ্চ যারা ফরাসি রাজন্যবর্গ, হ্যাঁ, তাদেরকে গিলোটিনে কিন্তু হত্যা করা ফরাসি হয়েছে। বিপ্লবের একটা হলো যে এটার একটা মানে আন্তর্জাতিক একটা অ্যাপিল আছে, এই জন্য যে এটাই এটার মধ্যে লিবার্টির ধারণা, ইউরোপের প্রথম রিপাবলিক হলো ফ্রান্সে, এবং লিবার্টির একটা ধারণা এবং এসেছে। সেখান থেকে কিন্তু মানুষের লিবার্টি। এই ফরাসি বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের রেজিস্ট্যান্স ওয়ার, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছে আরো অনেক কিছু। এমনকি আমাদের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে কিন্তু ডিক্লারেশন অফ আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের রেফারেন্সটা আছে কিন্তু, মানে কিভাবে তো এগুলো অনুপ্রাণিত করে। অন্যান্য বিপ্লবও আমরা যদি চীনের বিপ্লব বলি বা কিউবার বিপ্লব বলি, সেটার দ্বারা কি আমাদের দেশের বা বিশ্বের কিউবা বিপ্লব তো বহু জায়গাতে, আফ্রিকাতে, দক্ষিণ আমেরিকায়, বহু রাষ্ট্রে অনেক তরুণদেরকে তরুণ উৎসাহিত এটার দ্বারা করেছিল। তাড়িত হয়েছে। এবং এখনো আমি তো মনে করি এখন পর্যন্ত মানে সবচেয়ে জনপ্রিয় বিপ্লবী হলেন চে গুয়েভারা। হ্যাঁ, চে গুয়েভারা সারা পৃথিবীতে জনপ্রিয়। সারা পৃথিবীতে বিপ্লবী, কিন্তু এক অর্থে তিনি ব্যর্থ বিপ্লবী। মার্কিন প্রশাসন তো তাকে বলে সন্ত্রাসী। হ্যাঁ, এবং ব্যর্থ বিপ্লবী এক ধরনের। বিপ্লবকে ব্যর্থ তিনি মানে কি? মানে বিপ্লবকে তিনি ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, ছড়াতে পারেন নাই। আমি এটা সাফল্য ব্যর্থতা, এটা তো এটাও হয়ে যায় অনেক সাবজেক্টিভ। একটা সব চেষ্টা সফল হবে এমন কোনো কথা না। এবং আমি আমেরিকানদের দৃষ্টিভঙ্গি থেকে বললাম। কিন্তু একটা জিনিস আমরা জানি বা শিখেছি, যে আসলে একটা মডেল এটা রিপিট করা যায় না। তো এই জুলাইয়ের এই আন্দোলন সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? আসলে কি চলছে এখনো, নাকি এটা থেমে গিয়েছে, নাকি এটা কি বিপ্লব ছিল কিনা? ছিল একটা কোটা সংস্কার আন্দোলন, তাও সরকারি চাকরিতে। বাংলাদেশে সরকারি চাকরি করে হার্ডলি 1% লোক, যত কর্মজীবী আছে 1-2%, এর বেশি তো না। তার মধ্যে উঁচু পদে যেতে পারে তার আরো মধ্যে কম। এই বিসিএস এর মধ্যে গিয়ে ধরেন আরো কম। তো সেইখানে কোটা সংস্কার, সেখান থেকে শুরু। এইটা এক পর্যায়ে এসে হয়ে গেল হাসিনা হটাও আন্দোলন, এক দফা। তারপরে এখন যারাই আন্দোলনকে দমন করার কারণে কি এটা হয় নাই, যে অনেক ব্রুট ফোর্স, তা তো অবশ্যই ব্রুট ফোর্স অ্যাপ্লাই করার কারণে সেটার কারণে এটা এক দফা হয়ে গেল? সেটার কারণে এটা বেগবান হয়েছে। এটা না হলে তো হতো না। একটা নেগোসিয়েশনের তো স্কোপ ছিলই, কিন্তু কথা হচ্ছে যে গোয়ার তুমি তো হয়েছে, গোয়ার তুমির কারণেই তো এই অবস্থাটা। এই যে কোনো দরকার ছিল না। ধরুন আমি একটা উদাহরণ দিই, মনে করেন যে রাজাগারের নাতিপুতিরা কি চাকরি পাবে, এই যে কথাটা। এখন মনে করেন যারা রাজাগার ছিল, কয়টা লোক রাজাগার ছিল আমাদের দেশে? তারা যে বিশেষ পরীক্ষা দিচ্ছে, এটারও তো কোনো না, তাদের নাতিপুতি। নিশ্চয়তা নাই। কিন্তু যারা মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, মুক্তিযোদ্ধাদের সংখ্যা রাজাগারের সংখ্যা প্রায় সমানই আমাদের দেশে। কিন্তু বিশাল জনগোষ্ঠী ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু তারা মুক্তিযোদ্ধা না। কিন্তু তাদেরকে তো আপনি রাজাগার বলতে পারেন না। কিন্তু কোটা থাকলে এই বিশাল জনগোষ্ঠী নিজেদেরকে বঞ্চিত মনে করে। সেই জন্য এটা সাধারণ ছাত্রছাত্রীরা এটাকে সমর্থন করেছিল। সুতরাং গড়ে আপনি সবাইকে রাজাগার বলে দেবেন, এটা তো তাদেরকে আহত করেছে। সেখান থেকে এই জিনিসটা, তারপরে ওটা নেগোসিয়েশন, এই যে কোর্টের উপরে কাঁধে বন্দুক রেখে এই যে রায় দিয়ে যে ঝামেলাটা, এটা সবসময় হয়েছে, এটার কোনো প্রয়োজন ছিল না। আর আমাদের দেশে তো আমরা জানি আমাদের আদালত কাজ করে একেবারে প্রভাবমুক্ত কাজ করা কঠিন। প্রধানমন্ত্রীর অফিসের ইশারায়, এটা সবাই জানে। প্রভাবমুক্ত কাজ করা কঠিন।
হয় বিশেষ না, করে আমাদের নিম্ন এখানে আদালত হয় তো না। একেবারেই খুব কঠিন। এটার জন্য যে প্রচণ্ড শক্তিশালী মেরুদণ্ডের দরকার হয়, আমরা একসময় শুনেছি মুনায়েম খানের আমলে এই যে জাস্টিস কে এস মোর্শেদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, মেরুদণ্ড সম্পন্ন, এবং সেখানে গেলেই গভর্নমেন্ট খালি হারতো, কেসে হারতো, পরে তো তাকে সেখান থেকে সরাই দেওয়া হলো। তো এইরকম কিছু কিছু আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন ভাইস চ্যান্সেলর মাহমুদ হাসান, তিনিও এরকম ছিলেন, তাকে সরাই দিল। তো 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 এই জিনিসগুলো হয়। চাইলে বিচারপতিরাও স্ট্যান্ড নিতে পারেন, কিন্তু অনেক ক্ষেত্রে নেন না, সেই সাহসটা সবার নাই, এবং হ্যারাসমেন্টের ভয় থাকে অনেক সময়। তো এটা আছে। তো জুলাই বিপ্লব নিয়ে কথা হচ্ছিল, তো 5ই আগস্টে যে ঘটনাটা ঘটে গেল, এটা আমার কাছে এখনো মিরাকল মনে হয়। এই জন্য যে তার কিছুদিন আগেও আমি বলছিলাম যে 2034 সালে আমরা একজন নতুন প্রধানমন্ত্রী পাইতে পারি। কেন আমার কেন জানি মনে হচ্ছে ফিজিক্যাল মেন্টাল ফিটনেসের দিক দিয়ে শেখ হাসিনা আরো 2 টার্ম থাকবে। আপনার এটা মনে হয়েছিল? আমার এটা মনে হয়েছিল ওই সময়, কিন্তু কিন্তু নির্বাচন তো হচ্ছিল না, উনি না, নির্বাচন নির্বাচন দিচ্ছিলেন কিছুই না, হচ্ছিল না, কিন্তু গণতান্ত্রিক পরিবেশ ছিল না, একদল লোক রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছিল। সবই সত্য, কিন্তু তাকে সরাতেও পারছিল না। মানে এটাও তো কারণ প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা, ব্যবসায়ী, মানে সমাজের যারা মোটামুটি মানে মেজর স্টেক হোল্ডার্স, সব তার কুক্ষিগত। তো সেখানে এই অবস্থা। তারপরে রাজনৈতিক দলগুলো দেখেন না, তার মার্সির উপরে। এই যে বিএনপি যে কামটা করলো দেখেন, 2018 সালে পার্টিসিপেট করলো, তাদেরকে 6টা সিট ধরায় দিল, তারা আবার সংসদেও গেল, আবার পদত্যাগও করলো। কি হইতো তাদের অবস্থাটা? ছিল না তো কোথাও, দৌড়ের উপরে ছিল। এর মধ্যে এই জুলাই যে কাণ্ডটা ঘটে গেল, এইটা আমার কাছে এখনো মিরাকল মনে হয়, কিভাবে এটা হলো। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, এই যে শত শত হাজার হাজার তরুণ এই যে ছুটছে মিছিলে, গুলি হচ্ছে, তার মধ্যে যাচ্ছে, এই সাহসটা, এটা আমি আগে কখনো দেখি নাই এইরকম। এমনকি 71-এও এরকম দেখি নাই। 71-এ তো তখন সবাই আমরা সীমান্তের দিকে ছুটছি ইন্ডিয়া যাওয়ার জন্য, পালানোর জন্য। এখানে সেটা দেখি নাই। এইটার একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হতে পারে যে এই সাহসটা তরুণরা কীভাবে পেল। তারপরে আমরা প্রথম আলোর একটা জরিপে দেখলাম যারা মারা গেছে এই গুলিতে, পুলিশের ইয়েতে, তাই না, এদের মানে মেজরিটি হচ্ছে শ্রমজীবী ছাত্র না, তাদের চাকরির দরকার নেই, মানে তারা বিসিএস এ চাকরি পাবে না। হ্যাঁ, শ্রমজীবী। তার মানেটা কি? আন্দোলনটা এমন একটা পর্যায়ে গেছে, সবাই এটার সঙ্গে একাত্ম হয়ে গেছে, এবং সবাই চাচ্ছিল একটা পরিবর্তন। সেই পরিবর্তনটা 5ই আগস্টের পরে কতটুকু হয়েছে, এটাই হচ্ছে কি পরিবর্তন চেয়েছিল বলে আপনার মনে হয়? পরিবর্তনটা কোথায় চেয়েছিল? পরিবর্তন মনে করেন যে রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার, আমরা যে ব্যবস্থায় চলে আসছি, একটা মানে আমাদের এখানে রাজনীতিবিদ যারা ক্ষমতায় যায় প্রত্যেকে এক একজন ভূস্বামীর মতো। একজন এমপি মানে হচ্ছে ওই এলাকার জমিদার। তো এই ব্যবস্থাটা সব কিছু তার কুক্ষিগত করে, এবং স্কুল কমিটিও তার কুক্ষিগত। একটা পুলিশ কনস্টেবল চাকরি পাবে, একটা স্কুল মাস্টার চাকরি নেবে, সেটার জন্য ক্ষুদ্র থেকে ঘুষ বৃহত্তর দিতে হয়। সব পর্যায়ে তার একটা সর্বত্র এই অবস্থা, হস্তক্ষেপ থাকে। হ্যাঁ। তারপরে ধরেন কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই, সব জায়গায় দলীয়করণ। হ্যাঁ, আপনার এই যে দেখবেন যে ডাক্তারদের মধ্যে দলীয় সংগঠন, কৃষিবিদদের মধ্যে দলীয় সংগঠন, তাদের একমাত্র কাজ হইল তাদের দলের লোকের প্রমোশন, আর যারা তাদের পছন্দের না তাদের বদলি বা এমনকি সরকারি কর্মকর্তারা ব্যাচে ব্যাচে অ্যাসোসিয়েশন করে তারা সরকারের সঙ্গে এক ধরনের সম্পর্ক রাখার চেষ্টা করে। মানুষ এই অবস্থাটা আসলে চায় না। আমরা তো আসলে কি সামনের দিকে যেতে চাই। এখন আমরা এই যে টেলিভিশন আছে, আমরা সবাই বিদেশে যাই না, টেলিভিশনের দৌলতে তো আমরা বিদেশটাকে দেখি এই ছোট পর্দায়, তারা কিভাবে চলছে, আমরা সেখান থেকে শিখি না। এবং আমাদের দেশেই মনে করেন ঢাকা শহরটা একটা আবর্জনার ভাগান না, কিন্তু আপনি ক্যান্টনমেন্টের ভিতরে যান, কি সুন্দর, মনে হবে সিঙ্গাপুর। তাহলে এটা কেন ওইরকম হয় না? আমাদের এখানে দেখবেন যে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে আমাদের কর্তারা বিদেশ সফরে যান দেখার জন্য। এটার একটা যুক্তি আছে যে ওখানে লোক কম, জায়গা বেশি, আর ঢাকা শহরে লোক বেশি, জায়গা কম। না কেন, তারা তো হংকং, সিঙ্গাপুর থেকেও দেখতে পারে যে গিজ গিজ করতেছে মানুষ, তারপরে তার শহরটা সাজাচ্ছে। আপনি সেনানিবাসের কথা বলেছেন। না, আমি বলতেছি যে সেনানিবাসে এটা লোক কম, বাট হংকংয়ে তো অনেক লোক, সিঙ্গাপুরে তো অনেক লোক, জাপানে
আমি বলি যে জাপানের হ্যাঁ, অনেক ডেনসিটি লোক। খুব, জাপান দেশটার পপুলেশন অনেক এবং তার 70% হচ্ছে পাহাড়, তা 30% এলাকাতে মানুষ থাকে। সেম জাপান উইথ তো কোরিয়া। নগরায়ণ ঘটে গেছে প্রায় সব তারা জায়গাতে। কিভাবে এটা করছে, তো আমরা তো এগুলো দেখেও শিখতে পারি। তো আমাদের এখান থেকে দেখবেন যে দলে দলে লোক সফরে যায় ওই এই সমস্ত কি হয় হ্যাঁ, অনেক দেখার কিছু জন্য। শিখতে যায়, পুকুর কাটা শিখতে যায়, খিচুড়ি রান্না শিখতে যায়, চিন্তা লিফট করে। লাগানোর আগে লিফট দেখতে যায়, এই যন্ত্রপাতি পরিদর্শন করে। এমন কিছু নাই যেটা বিদেশে গিয়ে দেখে না এসে বাংলাদেশে সেটা সরকারিভাবে হয়। তারা প্রায় সবকিছু একবার দেখে আসেন, দেখে তারা কি বুঝতে পারেন এটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা এখন বিরতি নিয়ে বিজ্ঞাপন দেখতে যাব এবং আমরা দেখে আসলে শিখি কি, এটা একটা বিরাট প্রশ্ন এবং অন্যান্য প্রশ্ন নিয়ে আবারও ফেরত আসবো চলমানে। আমরা জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান না জুলাই আন্দোলন, এই বিষয়টি নিয়ে আরও কথা বলবো মহিউদ্দিন আহমেদের সাথে। বিরতি শেষ হয়েছে, ফিরে এসেছি চলমানে। আমরা কথা বলছিলাম বিপ্লব, অভ্যুত্থান, আন্দোলন এর পেছনের যে সংজ্ঞায়ন, এই ব্যাপারটি নিয়ে, এবং কথা বলছিলাম ঠিক কিভাবে ঘটেছিল জুলাই আন্দোলন এবং এটা এখনো চলছে কিনা এই বিষয়ে মহিউদ্দিন আহমেদের বক্তব্য জানতে। আপনি ছিলেন ওই জায়গাটিতে যে একটা কোটার আন্দোলন শেষ পর্যন্ত একটি সরকার পতনের আন্দোলনে চলে গেল। আপনি গোয়ার্তমিকে দায়ী করেছেন। আপনি এটাও বলেছেন যে আপনি ভেবেছিলেন 2034 সাল পর্যন্ত এই শাসন অব্যাহত থাকবে। তাহলে কোথায় এটা সফল হলো? আর আপনি কি মনে করেন যে এখন ওইটা চলছে নাকি সেই আন্দোলন পথ হারিয়েছে? কারণ এরপরের যে রাজনৈতিক ঘটনা বলি, আপনি তাকে কিভাবে বিশ্লেষণ করবেন? না, কারণ দল হিসেবে এখন আপনি যেহেতু অনেক দলের ইতিহাস লেখেন, একসময় হয়তো এনসিপির ইতিহাস লিখতে হবে আপনাকে। মানে হঠাৎ করে কোটা সংস্কার আন্দোলন যখন এক দফার আন্দোলনে গেল, তারপরে এখানে আমরা একটা কুয়ের একটা এলিমেন্ট আমরা দেখি যে 3 তারিখে আমাদের সেনাপ্রধান সেনা কর্মকর্তাদের নিয়ে একটা মিটিং করলেন এবং দ্যাট ওয়াজ এ সিগন্যাল। এবং আমাদের দেশের সেনাবাহিনী আমরা এর আগেও দেখেছি তারা মানে ক্রুশিয়াল কোনো মোমেন্টে তারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় না। এটা সব সময় আমরা দেখেছি। 90 সালে এটা আমরা দেখলাম লাস্ট এরশাদের সময় তারা বলল আমরা আর সাপোর্ট দেব না এরশাদকে। তো একটা পর্যায়ে আসে। তো দ্যাট ওয়াজ এ মেসেজ যে এই সরকারের, কিন্তু যেভাবে এটা পড়ে গেল। সভাটি তো আর গোপন থাকার কথা, সভাটির কথা সবাই জেনে গিয়েছে। না, এটা তো ইয়েতে আসছে, হ্যাঁ, চলে টেলিভিশনে এসেছে নিউজে, সবখানে। হ্যাঁ, চলে এসেছে। তার মানে কিন্তু এটাও তো ঠিক যে একজন লিডারকে তো জানতে হবে, যে কোনো বাহিনীর নেতাকে তো জানতে হবে যে তার অধস্তনরা কি ধরনের মানসিকতা পোষণ করছেন, তা নাহলে তো অর্ডার ক্যারি আউট হবে না। এখন কথা হচ্ছে যে একটা পর্যায়ে তো আমরা দেখলাম এই রেজিম পুরোপুরি গোয়েন্দা নির্ভর। ছাত্রলীগের কমিটিতে কে থাকবে না থাকবে সেটাও ডিজিএফ এর গোয়েন্দারা বা এনএস এর গোয়েন্দারা বলে দেয়। এটা শুধু বিসিএস তো এটা অফিসার, তো শাসকের ব্যর্থতা। হ্যাঁ। তো গোয়েন্দারা কোন তথ্যটা দেয়? গোয়েন্দারা সেই তথ্যই দিবে যেই তথ্য শুনলে আপনি খুশি হবেন। সেটা সবসময় সত্য তথ্য দেয় না। আইয়ুব খানকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, তার টেবিলের উপরে প্রতিদিন সকালে সমস্ত গোয়েন্দা রিপোর্ট এনে রাখা হতো, উনি দেখতেন, দেখে তারপরে কিছু কিছু সিদ্ধান্ত নিতেন। তখন তাকে একবার জিজ্ঞেস করা হলো যে এগুলি কতটুকু রিলায়েবল। উনি বলল যে 4 আনা, 12 আনা মিথ্যা। 12 আনাই মিথ্যা। তো এই হলো তো গোয়েন্দা নির্ভরতা। তো সেটা হচ্ছে যে, তো ফলে যেটা হচ্ছে একটা সরকার যে কি পরিমাণ জনবিচ্ছিন্ন, দল নাই, দল খেয়ে ফেলছে সরকার, সরকার প্রধান, এক হাতে সমস্ত কর্তৃত্ব। এই অবস্থাটা পরিবর্তন দেখলাম আমরা। তারপরে যেহেতু যারা আন্দোলন করছিলেন তাদের সামনে তো আমরা কোনো ভিশন দেখি নাই। কোটা সংস্কার, তারপর থেকে হাসিনাকে যেতে হবে, দ্যাটস অল। তারপরে আমরা কি করব, কি ডেলিভার করব, এটা তার পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে আসে নাই আসলে। আর পলিটিক্যাল পার্টির ব্যানারেও আসে নাই, যদিও বিভিন্ন পলিটিক্যাল পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটা সাপোর্ট দিয়েছে নানানভাবে। তো ভিশন তো নাই কোনো, মানে আমরা কোথায় যাব? পরে আমরা দেখলাম যে সমস্ত রাজনৈতিক দলগুলো এর আগে 20, 30, 40 বছর যে ধারায় রাজনীতি করেছে সেই ধারায় সেই সুরেই তারা কথা বলছে, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। সুতরাং মানুষের যে জন আকাঙ্ক্ষা যেটা, মানে আমরা বলছি সেই আকাঙ্ক্ষার তো আমরা ভাষা দিতে পারছি না ঠিক মতো। আমরা বলছি যে আগের ধারায় আমরা ফিরে যাব না। তো রাষ্ট্র কর্তৃত্ববাদী হবে না, রাষ্ট্র হবে সেবামূলক, সার্ভিস ডেলিভারি অর্গানাইজেশন। আমরা সেই সার্ভিসগুলো চাই, তরুণদের জন্য কর্মসংস্থান চাই,
আমরা এই হইচই পছন্দ করি না, আমরা শান্তি চাই, এই যে কতগুলো কথা আমরা বলি। তো শান্তি তো আসলো না, আমরা দেখলাম যে আসলো না তো। রাস্তাঘাটে সন্ত্রাস হচ্ছে, কিছু না, মানুষ মানুষের উপর ঝাঁপিয়ে না, না, পড়ছে। এরপরে আমরা দেখলাম যে এর আগে তো ছিল ধরেন স্বৈরাচার বলতাম আমরা, স্বৈর শাসন, তার সঙ্গে ছিল চুরি চামারি। হ্যাঁ, এরপরে আমরা দেখলাম মব। এই মবক্রেসিটা কিন্তু এইভাবে আগে আসে নাই কিছু। তো তো হওয়ার তো কথা ছিল নোবেলোক্রেসি, কারণ যিনি এই সরকারের প্রধান হয়েছিলেন তিনি তো পৃথিবীর এমন দেশ নাই উন্নত যেখানে দেখেন নাই, থাকেন নাই, গিয়েছেন এবং বড় বড় রাষ্ট্রপ্রধানদের সাথে মিশেছেন, পড়াশোনার অভাব নাই। তাহলে তার শাসনে মবক্রেসিকে কেন উৎসাহ দেওয়া হলো? এইটা আমার কাছে কেন জানি মনে হয় উনি এই আন্দোলন তো উনি স্টিয়ার করে নাই। কে স্টিয়ার করেছে? কারণ আমরা একাধিক দার্শনিককে এসে হাজির হতে দেখেছি। দার্শনিক না, আমরা এসে তারা ছাত্রদেরকে বলছেন যে নতুন বন্দোবস্ত করতে হবে, সংবিধান ফেলে দিতে হবে। এই মুহূর্তে হয়তো আমরা সবটা জানি না, সবটা বলতে পারবো না, কিন্তু আমরা যেটা একটা পর্যায়ে এসে দেখলাম যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছে। আপনি একটা, দুইটা, পাঁচটা বা 100টা লোককে আপনি ম্যানিপুলেট করে নামাতে পারবেন। হ্যাঁ, বলতে পারবেন যে এটা একটা এটা যদি স্বতঃস্ফূর্ত যেখানে আন্দোলন হাজার হয়, হাজার লাখ লাখ লোক রাস্তায় নেমে আসে, এটা তো স্বতঃস্ফূর্ত। কিন্তু যদি স্বতঃস্ফূর্তই হয় তাহলে হ্যাঁ, কিন্তু প্রধান উপদেষ্টা বললেন কেন যে এটা তো মেটিকুলাসলি ওই ডিজাইন? যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হইলো, সেই শূন্যতার মধ্যে উনি এলেন কেন? আমার যেটা মনে হয় যে সবার কাছে মনে হলো যে উনি সবার কাছে অ্যাকসেপ্টেবল, তার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই। যেমন 1/11 সময় দেখা গেছে উনাকে বলা হয়েছিল চিফ অ্যাডভাইজার হতে, উনি হন নাই। উনি বলছেন আমি পলিটিক্যাল প্রসেসে আসব, এই জন্য একটা রাজনৈতিক দল তৈরি করেছিলেন, যেটা উনি সুবিধা করতে পারে নাই। তো যাই হোক, আর বাকি যাদেরকে নিয়ে উনি সরকার গঠন করতে, সব তো হ্যান্ডপিকড, তাই না? এবং আমার কাছে মনে হয় এদের কোনো মিনিমাম পলিটিক্যাল ওরিয়েন্টেশন নাই, মানে পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে গেলে কাজে হাউ টু হ্যান্ডেল পলিটিক্স, হাউ টু হ্যান্ডেল পলিটিক্যাল পার্টিজ, এটা এরা জানে না, বোঝে না। কিন্তু আপনি বলছেন যে এটা স্বতঃস্ফূর্ত জনগণের জনগণের আমরাও অংশগ্রহণটা। দেখেছি স্বতঃস্ফূর্ত। হ্যাঁ। আমরা অনেকে স্বতঃস্ফূর্ত ভাবে এত রক্তপাত আমরা সেটা চাইনি, এত অত্যাচার সেটা চাইনি। আমরা ভোট দিতে চেয়েছি, গণতন্ত্রের মাধ্যমে দলকে নির্বাচিত করতে চেয়েছি। এমনকি যারা আওয়ামী লীগের সমর্থক তারাও চেয়েছেন দলকে ভোট দিতে, দল তো তার ভোটকেও মর্যাদা দেয় না। কিন্তু প্রধান উপদেষ্টা এসে বললেন আন্দোলনটা মেটিকুলাসলি ডিজাইনড, পরিচয় করিয়ে দিলেন একজন মাস্টার মাইন্ডের সাথে। তাহলে উনি তো বললেন না যে এটা স্বতঃস্ফূর্ত। না, না, উনি বলেন না সদস্য, কারণ উনি তো এই আন্দোলনের সঙ্গে নাই, উনি তো জানেন না, হি কুড নট রিড দ্য মুভমেন্ট। আমার যেটা মনে হয়েছে যে একটা পলিটিক্যাল ইনস্টিংক্ট দিয়ে অনেক কিছু বোঝা যায়, উনার মধ্যে সেটা নাই। উনি একটা ব্যাংক চালাইছে, ব্যাংক, এনজিও ব্যাংক। তো এইটা একরকম, আমি তো মনে করি তার চাইতে ফার ফার বেটার যত ছোট রাজনৈতিক দলই হোক, এই সাইফুল হক কিংবা জুনায়েদ সাকি, তাদের পলিটিক্যাল ইয়াটা অনেক বেশি, কারণ তারা তো মানুষের সঙ্গে মেশে কথা বলে, হয়তো সমর্থক কম, কিন্তু তাদের তো একটা মিনিমাম গণসংযোগ আছে, উনার তো সেটাও নাই। এবং উনি যাদেরকে নিয়েছেন সঙ্গে, বেশিরভাগ দেখবেন যে তাদের কিছু কিছু ব্যক্তিগত ক্ষোভ ছিল আগের রেজিমের ব্যাপারে নানান কারণে, এবং এইটা নিয়ে উনি একটা মানে উনি কি এক ধরনের ভিকটিম চুজ করে নিয়েছিলেন? কারো স্বামী অপহৃত হয়েছে, কেউ বিশ্ববিদ্যালয়ে অসম্মানিত হয়েছেন, কারো প্রমোশন আটকে গিয়েছে, কেউ কারাগারে ছিলেন, এরকম অনেকেই ছিলেন। এটাই কি সিলেকশন ক্রাইটেরিয়া ছিল আপনার মনে হয়? আমি জানি না উনি কি ক্রাইটেরিয়া করেছেন, কিন্তু আমরা যদি চরিত্রগুলোকে দেখি তো দেখা যাবে যে এদের অনেকের মধ্যেই ব্যক্তিগত ক্ষোভ ছিল। উনি তো একটা জায়গায় বলেছিলেন যে হাতের কাছে যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েছেন। কয়েকজন ছাড়া, হাতের কাছে যাদের পেয়েছেন এরকম, বা কাছাকাছি যাদেরকে পেয়েছেন তাদের হাতের নিয়েছেন। কাছে যাদেরকে পেয়েছেন না, এটা তো একটা মানে আমি জানি না যাদেরকেই তিনি পান। অন্তর্বর্তী সরকারের মানে এক ধরনের একটা চরিত্র থাকে। আমরা বিচারপতি শাহাবুদ্দিনের সরকারটাও ছিল অন্তর্বর্তী সরকার, তাই না? ওটা কেয়ারটেকার গভর্নমেন্টের সেই ইয়েটা তো হয় নাই, সেটা হলো 96 সালে। তো জাস্টিস শাহাবুদ্দিনের অন্তর্বর্তী সরকারের সাথে আমরা কম্পেয়ার করলে আমরা দেখি যে ওই সরকার 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে গেছে এবং উনি সম্মান নিয়ে চলে গেছেন। এরা তো ধরেন আপনি বলছেন যে 50 বছরের জঞ্জাল, এটা তো আপনি 2 বছরে সরাতে পারবেন না, কিন্তু কোথা থেকেও তো জঞ্জাল সরায় নাই। তাহলে তাদের উচিত ছিল ওই 3 মাস বা 6 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া। তাহলে কিন্তু এই অবস্থা হয় না এখন যে অবস্থাটা আমরা দেখছি। কিন্তু এর ফলে একটা লেজে গোবরে অবস্থা হয়ে গেছে। এবং আমি জানি না ভেতরে ভেতরে কি হয়েছে নেপথ্যে, এটা তো আমরা অনেক কিছু এখন জানবো না, হয়তো পরবর্তীতে জানবো। এই যে লন্ডন বৈঠকের পরে আমরা জানলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে,
তার আগে তো ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপার, তার আগে ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে চাপ নির্বাচন, ছিল। তারপর উনি বলছেন এপ্রিলে, শেষে আসলে ফেব্রুয়ারিতে। তো এই 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 ঘটনাগুলো আমরা দেখি যে আসলে তারপরে আমি আরেকটা প্রথমে বলেছিলেন জুনের মধ্যে হবে, 2026-এর জুনের মধ্যে, তারপরে এপ্রিলে বলেছিলেন, 2026-এর মধ্যে বলছিলেন না 26-এর মধ্যে, তারপরে জুনে, হ্যাঁ, তারপরে এপ্রিলে, তারপরে সবাই চাপ দিচ্ছিল, একটি অংশ সবাই চাপ দিচ্ছিল যে এটা তারেক ডিসেম্বরে রহমানের হোক, সাথে মিটিং এর পরে এবং ফেব্রুয়ারি, তারপরে এটা ফেব্রুয়ারিতে ঠিক যে হলো। রোজা শুরু হওয়ার এক সপ্তাহ আগে হবে। কিন্তু উনি তো এটাও বলেছেন মানুষ চায় তাকে 50 বছর ক্ষমতায় দেখতে, অনেকে 10-20 বছর মানুষ ক্ষমতায় চায় দেখতে। মানে কি, আপনি যদি ফেসবুকারদের ফলো অথচ করেন, আপনি বলছেন যে তার সঙ্গে মানুষের ওইভাবে সম্পর্ক না ছিল না না। না 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 না, এবং তাহলে উনি কোন সেটা মানুষরা ওনাকে 50 বছর থাকতে বলেছিল? ওই যারা তার আশেপাশে ছিল বা যাদেরকে নিয়ে তাহলে তিনি কি গোয়েন্দারাও যা শুনতে চায় সেটা বলে, উপদেষ্টারা যা শুনতে চায় সেটা অনেকটা বলে? তাই, তাহলে আমাদের কি স্বভাবই এরকম যে আমরা যা অনেকটা তাই। শুনতে চাই সেটা বলি? আপনি সিরিয়াস কোনো ম্যাটারে ডিসপুট হওয়ার পরে, ডিসপুট তো হইতেই পারে তাই না, আপনি কোনো উপদেষ্টাকে পদত্যাগ করতে দেখছেন? না। তো তার মানেটা কি? সবাই তো সুর মিলিয়ে চলেছে। তবে সরকার চলে যাওয়ার পরে উপদেষ্টা এসে বলেছেন কিচেন ক্যাবিনেট ছিল, থাকা অবস্থায় এক উপদেষ্টা বলেছেন কিচেন ক্যাবিনেট আছে। প্রত্যেক ক্যাবিনেটই একটা কিচেন ক্যাবিনেট থাকে। কিচেন ক্যাবিনেট শব্দটা অনেক পুরনো, অর্থাৎ 30-40 জনের মন্ত্রিসভা থাকলে প্রধানমন্ত্রী সাধারণত কয়েকজনের সঙ্গে পরামর্শ করেন। এটাতে আমি দোষের কিছু দেখি না, কিন্তু কথা হচ্ছে যে সেখানে উনি এই কথাটা এখন বলছেন কেন? তার মানে সবাই যারা ক্ষমতাবান তাদেরকে তুষ্ট রাখতে চায়, প্রধান ক্ষমতাবানকে সবাই তুষ্ট করতে চায়। এবং ওনাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল প্রথমে গুরুত্বপূর্ণ, সেখান থেকে সরায় একটা অপেক্ষাকৃত অগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হলো। উনি তো সেটা মেনে নিলেন, তার কাছে এটা একটা চাকরিই মনে হয়েছে। তো সুতরাং এই হলো একটা সমস্যা। আমরা আপনার কাছে আবারও আসব। উপস্থাপকের চাকরির একটি বিরাট জায়গা হচ্ছে যে তাকে কিছুক্ষণ পর পর বিরতি নিতে হয়। আমরা চলমান এই পর্যায়ে বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসব। আশা করছি বিরতির পরেও চাকরিটা থাকবে। ফিরে এসেছি চলমান নিয়ে এবং উপস্থাপক হিসেবে এখন আমি আছি। চলুন তাহলে আলোচক যিনি তিনিও আছেন আমাদের মধ্যে, মহিউদ্দিন আহমেদ, তার সাথে কথা বলি। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের ঠিক সরকার হয়ে উঠতে পারা এবং না পারা নিয়ে। আমরা একটা বিষয় বুঝলাম যে আসলে আপনি ঠিক সেইভাবে সন্তুষ্ট হতে পারেন না অন্তর্বর্তী সরকারের যে আচরণ কিংবা যে কর্মপ্রক্রিয়া, কিন্তু শেষ পর্যন্ত তারা একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক পক্ষের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে চলে গিয়েছেন। বর্তমান রাজনীতির অবস্থা কি বলে আপনি মনে করেন? সরকার কি শুরুতে আপনার আশা অনুযায়ী কাজ করতে পেরেছে কিছু কিছু? এবং এনসিপির কি হবে? এনসিপি কি আপনি মনে করছেন যে ভবিষ্যতে এটি একটি বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হবে, নাকি জাসদের মতো আশা জাগিয়ে হারিয়ে যাবে? না, আমি এনসিপির কথাটা দিয়েই শুরু করি। এনসিপির সঙ্গে জাসদের যদি একটা মিল আমি পাই, যে একদম তরুণরা ছাত্র নেতার থেকে এসে সংগঠন করা একটা, কিন্তু জাসদের ভিত্তি ছিল ছাত্রলীগ, বিস্তৃত সংগঠন ছিল, জনসম্পৃক্তি ছিল এবং নেতারা বেশ পরিচিত ছিলেন, কিন্তু এনসিপির নেতারা তো এইভাবে সারা দেশে পরিচিত ছিলেন না। এবং এদের সঙ্গে তো সবাই আসে নাই আন্দোলনের, এবং যারা এসেছিল পরবর্তীতে জামাতের সঙ্গে জোটে যাওয়ার কারণে অনেকে চলে গেছে। তো একটা জিনিস আমি প্রায়ই বলি যে জাসদ হওয়ার কয়েক মাস পরে একটা নির্বাচন হলো 73-এর মার্চে, এবং তারা এককভাবে নির্বাচন করলো 240টা সিট পেল একটা, পরে উপনির্বাচন আরও একটা পরে 3টা হয়েছিল। আর সেই নির্বাচনে অনেক অভিযোগও আছে। কিন্তু এনসিপি কি করলো? এনসিপি দলটার সক্ষমতার প্রমাণ হলো না। তারা যদি এককভাবে নির্বাচন করতো তাদের বিস্তৃতি হতো, বিভিন্ন জায়গায় তাদেরকে কমিটি করতে হতো, যেতে হতো, এবং নির্বাচনে তাদের সক্ষমতার প্রমাণ পাওয়া যেত যে তারা আসলে কতটুকু। এখন জামাতের সাথে গিয়ে তাদের যেটা হয়েছে, যারাই জিতেছে সবাই তো বলবে যে জামাতের ভোটে তারা জিতেছে। এখন যখন একটা ছোট দল বড় দলের, এটা অন্যান্য দলের আসন সমঝোতা হয় কেন? একটা বড় দলের পক্ষপটে যখন আপনি যাবেন, এই জন্যই যাবেন যে সেই দলটি জনপ্রিয়, তো সুতরাং তার ভোটাররা আপনাকে ভোট দিবে, ব্যাপারটা তাই হয়েছে। সুতরাং এখন মানুষ বলতে শুরু করেছে এনসিপি হচ্ছে জামাতের বি টিম। এখন এনসিপির পলিটিক্সটা কিন্তু বলে, কিন্তু এ বি সি অনেক টিমের কথা। হ্যাঁ, এবং এনসিপির পলিটিক্সটা কিন্তু স্পষ্ট না। যেমন জামাতের একটা নির্দিষ্ট পলিটিক্স আছে, রাজনীতি আছে, বিএনপির একটা রাজনীতি আছে, এনসিপির রাজনীতিটা কি? তারা কি দুটার মধ্যে বাফার? তাদের ইয়েটা কি? মানে একটা পজিটিভ, তারা যদি
রাজনীতি করে। তারুণ্য, বয়স কম, জেনজি, এটা ছাড়া তারা কি আর কিছু তারা বলতে যদি পারছে? রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তারা কি ডেলিভার করবে, কি কর্মসূচি তাদের? এটা তো তাদের নাই। ম্যানিফেস্টোতে কিছু কিছু কর্মসূচি আছে, কিন্তু সেইগুলি বেশ ছোটদের না, মতোই না, আর না, কি। এর কিছু আরবি ফার্সি শব্দ ব্যবহার করা ছাড়া অস্ত্র তো আমি বানাবে তেমন কিছু বলেছে, দেখছি না। তারপরে সবাইকে ট্রেনিং দিবে বলেছে। কার সাথে যুদ্ধ করবে সেটা অবশ্য ঠিক করে বলতে পারে নাই। না, 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 এগুলো হচ্ছে মানে কিছু মুখরোচক কথাবার্তা তারা বলা, আবার সব অস্ত্র বানাবে না, ড্রোন বানাবে, এইগুলো বলা। ড্রোন তো এটাও আমাদের বলেছে। গ্রামের ছেলেরাই বানায় এখন। না, যাই হোক, এগুলি তারা বলেছে। তো যাই হোক, তাহলে না, আপনার কি আমার মনে হয় যে এটার অবস্থা কি? তাদের প্রতি আমার মানে সহানুভূতি আছে যে একটা বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কষ্ট করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে। তাদের কাছে মানুষ অনেক আশা করেছিল। তারা কিন্তু অনেক অত্যাচারও কি সহ্য করেছে? এরা এত কম বয়সী, এদের তো নিশ্চয় আর 12 বছর বয়সে অত্যাচার সহ্য করতে হয় নাই। না, না, তারপরেও ধরেন এই নির্যাতনে অনেকেই তো ধরেন রাজনীতি ছেড়ে দেয় নির্যাতনের ভয়ে। আমি অনেক রাজনীতিবিদকে জানি যারা দল ছেড়ে দিয়েছে, বলছে এই বয়সে আর জেলে যেতে চাই না। এনসিপি নেতৃবৃন্দের রাজনীতির ইতিহাস তো ধরেন 3 থেকে 4 বছর, কারো 5 বছর। না, না, 18 সালের কোটা আন্দোলন ধরলে 6 না, না, বছর। তার মধ্যে এরা তো পিটুনি টিটুনি খেয়েছে, পুলিশে ধরে নিয়ে গেছে, গুম হওয়ার ভয় ছিল, এগুলো তো আমরা দেখেছি শেষের দিকে। কিন্তু তারপরেও তারা ছিল। তো তাদের কাছে মানুষ অনেক কিছু এক্সপেক্ট করতো। তা আপনার কি মনে হয় সেই প্রত্যাশা পূরণ করতে সেই তারা পারে প্রত্যাশা নাই? পূরণ হয় নাই, কারণ তারা তো দাঁড়াতে পারলো না। তাহলে এই দলটার ভবিষ্যৎ আপনি কি মনে করেন? আমি এই দলটার যদি রাজনীতি পরিষ্কার না করে তাহলে আমি এটার ভবিষ্যৎ দেখি না। আর এই সরকারের যে কিছুদিন অতিবাহিত হয়েছে, আপনার কি মনে হয়? আপনার এই সরকারের সিদ্ধান্তগুলি আপনার কাছে কেমন মনে হয়? এই সরকারের আমি তো মানে এটা খুব টু আর্লি টু কমেন্ট। খুব বেশি দিন হয় নাই, 1 মাসও হয় নাই, তাই না? তবে আমি বলবো যে কয়েকটা জিনিস আমার কাছে ভালো লাগছে। তাদের কিছু কিছু কথাবার্তা, বিশেষ করে প্রধানমন্ত্রীর চালচলন, উনি সচিবালয়ে গিয়ে অফিস করেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। সবাইকে ডাকার চাইতে উনি নিজে যান। তিনি সাধারণ মধ্যবিত্তের পোশাক পরেন। উনি যে বিশিষ্ট, অন্যদের থেকে আলাদা, এই জন্য চোগা চাক্কান পরে থাকতে হবে, এই জিনিসটা তার মধ্যে দেখি। তিনি জনসভা করেছেন, জিন্স, স্নিকার এগুলি না, পরেন। না, এটাই আছে, মানে আধুনিক। আমি বলবো যে একটা আধুনিক মন, এই জিনিসটা আছে। কিন্তু তারপরে আমরা দেখবো যে কিছু কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে নানান প্রশ্ন, যে নিয়োগ নিয়ে, বিভিন্ন প্রক্রিয়া নিয়ে উনি বলছেন দলীয়করণের ব্যাপারটা বাড়াচ্ছে সব জায়গায়। এই যেন আজকে একটা বিষয় দেখলাম যে কি 6 জন হুইপ, 6 জন হুইপ, তার মধ্যে একজনও নারী নাই। এটা কেমন? মানে কতগুলো নারী সদস্য তো কম নির্বাচিত হয়েছে। যে কয়জনই হয়েছে তাদের মধ্যে একজন হতে পারতো, বাইরের হুইপ পরে নিয়োগ দিতে পারতেন, যখন সংরক্ষিত নারী আসনে তারা আরো অনেকে পাবেন, তাই না? মানে এই জিনিসগুলো দৃষ্টিকটু। আবার কিছু কিছু জিনিস আমি বলবো যে এই যে ফ্যামিলি কার্ডের ব্যাপারটা তারা শুরু করলেন, এইটা মনে করেন যে আপৎকালীন সময়ে অনেক পরিবার এটার দ্বারা উপকৃত হবে। যে কৃষি ঋণ মৌকুফের কথা, যদিও এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কারণ এতে ক্রেডিট ডিসিপ্লিন নষ্ট হয়ে যায়। সুদ মৌকুফ করা এক জিনিস, আর ঋণ মৌকুফ করে দেওয়াটা অন্য জিনিস। এটা তো জনগণের আমানতের টাকা, তাই না? তারপরেও এটা তাদের ম্যানিফেস্টোতে ছিল, তারা এটা বলেছিলেন এবং তারা এই কথাটা রেখেছেন। তো সুতরাং মানে এটা একেবারে মানে সুপারফ্লুয়াস কথা ছিল না। তো এরকম কিছু কিছু জিনিস আছে আমি বলবো যে ভালো, আবার কিছু কিছু জিনিস আমার কাছে মানে আরো কিছুদিন যাক। কতদিন আপনার কাছে মনে হয় যে এই সরকারকে কতদিন সময় দেওয়া উচিত তাদের? এই না, ট্রেনটা বোঝা যাবে 6 মাস গেলে। 6 মাস, তার মানে অন্তত 5 বছর 180 দিন না মেয়াদ তো, যাওয়া অন্তত পর্যন্ত। 6 মাস গেলে বোঝা যাবে যে ট্রেনটা কোন দিকে। তাহলে 6 মাস অপেক্ষা করার পরামর্শ আপনি দিচ্ছেন। জি। আপনার কোনো পরামর্শ আছে যে যদি এই 6 মাসে সফল হতে হয়, কোন জায়গাতে আসলে তাদের বেশি মনোযোগী হওয়া উচিত? প্রধানমন্ত্রী বলেছেন যে আইন শৃঙ্খলা, অর্থনীতি, এগুলি তার প্রায়োরিটি। এগুলো তো আছে, এগুলো তো রুটিন ওয়ার্ক, কিন্তু তারপরে সবচেয়ে বড় জিনিস আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার, যেটা আমরা হারিয়ে ফেলেছি পুরোপুরি। এই যে আমাদের যে যাই হোক, এই যে জামাতে ইসলামী তাদের ইফতার পার্টিতে দাওয়াত দিল, উনি গেলেন, আবার উনারা যদি করে নিশ্চয়ই তারাও আসবে। তা আমার মনে হয় যে ওই যে রাজনৈতিক ভিন্নমতের কারণে মুখ দেখা থেকে বন্ধ হয়ে যাওয়া,
এবং কলতলার ঝগড়া করা। সংসদ অধিবেশন যখন শুরু হবে এই 12ই মার্চ সম্ভবত, তারপরে আমরা দেখব সংসদ অধিবেশনগুলি কীভাবে চলে। সেখানে যদি আমরা দেখি যে না, শিষ্টাচার আছে, তাইলে আমরা বুঝবো যে না, সংসদটা ভদ্রলোকের ফোরাম হবে। এতদিন কিন্তু সেটা ছিল না, খিস্তি খেয়ে আমরা শুনতাম। তো আমার কথা হচ্ছে যে আমাদের আকাঙ্ক্ষা অনেক, আমাদের অনেক প্রয়োজন, অনেক অভাব, অনেক কিছু করতে হবে। সব কিছু মেটানোর মতন সম্পদ, যথেষ্ট সম্পদ সীমিত সময়ের মধ্যে মেটানো আমাদের পক্ষে সম্ভব না, যে রেজিমই আসুক, যে সরকারি আসুক। তারপরেও আমরা কথাবার্তাগুলি যদি সুন্দর করে বলি, আচরণটা ভালো হয়, তবুও মানুষ তাতে খুশি থাকে। তো এই জিনিসটা আমরা দেখতে চাই। তরুণদের আচরণ নিয়ে বলবেন? তরুণদের আচরণ নিয়ে কিন্তু আসলে অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে। শুধু কি আচরণ যারা বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ অথবা বড় বড় দলগুলি তারাই করবেন? তরুণদের আচরণ আপনার কি মনে হয়? তরুণদের মানে আমরা একটা মানে সাহসী তরুণ প্রজন্ম দেখতে চাই। আমরা কোনো বেয়াদব প্রজন্ম দেখতে চাই না। কিন্তু সাহস আর বেয়াদবি একসাথে যায় না, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আপনি যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি জ্ঞান রাখবে, সে তত বেশি বিনয়ী হবে, এটাই আমরা আশা করি। কথায় কথায় 10-12 জন 15 জন বা একটা দঙ্গল নিয়ে শাহবাগের মোড় অবরোধ করে সব অচল করে দিলাম, এইটা থেকে আমাদেরকে সরে আসা উচিত। এটা হচ্ছে এক ধরনের মবক্রেসি। মানুষকে আতঙ্কিত করে, জনজীবন বিপর্যস্ত করে তারপরে বলা হলো যে এটা নাকি আন্দোলন। এটা কিসের আন্দোলন? মানুষকে কষ্ট দেওয়াটা কি আন্দোলন নাকি? তা আমরা এইটা দেখছি ইদানিং, আন্দোলনের নামে জনদুর্ভোগ জনদুর্ভোগ এবং অসদাচরণ অথবা বয়োজ্যেষ্ঠ কিংবা যারা যে ধরনের আচরণ ডিজার্ভ করেন সেই আচরণগুলি করতে না পারা এক ধরনের, আপনি মনে করেন যে এটা ঠিক করতে হবে? বলবো যে গুড সেন্স মাস্ট প্রিভেইল। ধন্যবাদ, ধন্যবাদ জনাব মহিউদ্দিন আহমেদ। ধন্যবাদ দর্শকরা। আমরা আজকে কথা বলেছি একজন লেখক এবং গবেষকের সাথে। আমরা মূলত রাজনৈতিক আলোচনা আজকে করি নাই, আমরা যেটি করেছি রাজনীতি নিয়ে আলোচনা করেছি। আমরা ইতিহাস নিয়ে কথা বলেছি, ইতিহাস কিভাবে সংগৃহীত হয়, ইতিহাসের বাক পরিবর্তনগুলি কিভাবে দেখতে হয়, পাঠক কিভাবে দেখেন, ক্ষমতাবানরা কিভাবে দেখেন, এটি নিয়ে কথা বলেছি। এবং এর সঙ্গে কথা বলেছি নতুন রাজনীতি কোন দিকে যাচ্ছে, জুলাই আন্দোলন আসলে কতটুকু সফল কিংবা কতটুকু আছে অথবা নেই, এই বিষয়গুলি নিয়ে আমরা অনেকগুলি প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করিনি। আমরা অনেকগুলি প্রশ্ন নিয়ে কথা বলেছি এই কারণে যাতে আমরা চিন্তা করতে পারি, আমরা চিন্তা করতে শিখি। লেখকদের কাজ এইটাই যে তারা যা লেখেন শুধু পড়ে ভুলে যাওয়ার জন্য লেখেন না, চিন্তা তৈরি করার জন্য লেখেন। যে লেখা চিন্তার উদ্রেক করে, যে লেখা আমাদেরকে ভাবতে শেখায়, সেই লেখাটাই আসলে একটি লেখা, যে লেখা আমাদের মনে দাগ কাটে এবং ইতিহাসেও থেকে যায়। আশা করছি মহিউদ্দিন আহমেদ আরও লিখবেন এবং আপনারাও আমাদের অনুষ্ঠান দেখবেন এবং আমরা মাঝে মাঝে এই ধরনের চলমান করার চেষ্টা করব, যেখানে প্রতিদিনকার আলোচনা নয়, বরং একটু ভিন্ন কিছু, একটু ভিন্ন মানুষ অথবা একটু ভিন্ন ভাবনা নিয়ে আমরা কথা বলবো। আগামী চলমান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চলমান প্রচারিত হয় শুক্র শনি বাদ দিয়ে সপ্তাহের বাকি 5 দিন নেক্সাস টেলিভিশনে রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। আজকের মতো শুভরাত্রি।